12 জুন 2025 দুপুর 1:38 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বোয়িং 787 লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করে। ওই মুহূর্তে ফ্লাইটের ভেতরে টোটাল 242 জন যাত্রী ছিলেন, যেখানে 230 জন প্যাসেঞ্জার আর 12 জন ক্রিউ মেম্বার। কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই বোয়িং 787 ড্রিম লাইনার টেক অফ করে, কিন্তু হঠাৎই দেখা যায় প্লেনটা ওপরে ওঠার বদলে দ্রুত নিচে নামছে। প্রায় 600 ফুট নিচে নেমে যায়, আর এই কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ারপোর্ট থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে মেডিকেল কলেজের হোস্টেলের উপর গিয়ে আছড়ে পড়ে। আর সাথে সাথেই ব্লাস্ট হয়, সঙ্গে সঙ্গে 241 জন সাথে সাথেই মারা যায়। নমস্কার, আমি অনন্যা। আজকের ভিডিও 12 তারিখে হয়ে যাওয়া ভারতের এক মর্মান্তিক প্লেন ক্র্যাশের ঘটনা নিয়ে, যা গত 30 বছরের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। বিমান দুর্ঘটনা এই শব্দটাই অনেকের রক্ত ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু বাস্তবতা হলো প্লেন ক্র্যাশ খুব বিরল ঘটনা। আর যখন এটি ঘটে তখন তার কারণগুলো আমাদের কল্পনাকেও হার মানায়। এই ফ্লাইটটি ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনার মডেল। একে বলা হয় ভবিষ্যতের উড়ন্ত যন্ত্র, সবচেয়ে আধুনিক, সবচেয়ে নিরাপদ। কিন্তু ইতিহাসে এই প্রথম ড্রিম লাইনার একটি প্রাণঘাতী দুর্ঘটনায় পড়ল। এটিকে এত বেশি ভয়ঙ্কর করে তুলেছে। অনেকেই প্রশ্ন করছেন, টেক অফ করার আগে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, নাকি আরো অন্য কিছু? এখানে বলি, আজ থেকে 3 বছর আগে চীনেও এই সেম দুর্ঘটনা ঘটেছিল, সেটাও আবার বোয়িং প্লেনই ছিল। আর 12 তারিখে যে দুর্ঘটনা হয়েছে আহমেদাবাদে, সেটাও সেম বোয়িং প্লেন। আর জুন মাসেই সবচেয়ে বেশি ক্র্যাশ হয়েছে এই বোয়িং প্লেনে। তা সত্ত্বেও এই বোয়িং প্লেন ছিল সবচেয়ে নিরাপদ প্লেন। এর আগে জুন মাসে 3 তারিখে 1962 সালে একটা ক্র্যাশ হয়েছিল, সেখানেও সেম টেক অফ করার সময়ই ক্র্যাশটাই হয়েছিল, যেটা প্যারিস থেকে হাউস্টন এয়ারপোর্ট যাওয়ার জন্য টেক অফ করেছিল। 122 জন প্যাসেঞ্জার নিয়ে আর 10 জন ক্রু মেম্বার ছিল এই প্লেনটিতে। এখানে 130 জন মারা গিয়েছিল। ঠিক তেমনই ওই বছরই জুন মাসের 22 তারিখে সেম একটি ক্র্যাশ হয় বোয়িং এয়ার প্লেনে, যেখানে সমস্ত যাত্রী, ক্রু মেম্বার সকলে মারা গিয়েছিল। টোটাল 113 জন। জানলে আরো আশ্চর্য হবেন, বোয়িং 787 ফ্লাইটটি লন্ডন যাওয়ার আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল, তখনই এই প্লেনের ভিতরে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যেমন এয়ার কন্ডিশন ঠিক মতন কাজ করছিল না। এবার প্রশ্ন হলো, এরপরেও এই প্লেনটিকে লন্ডনের মতন লং ডিস্টেন্স যাওয়ার জন্য কেন উপযুক্ত মনে করা হলো? এয়ার ইন্ডিয়ার প্লেন সংস্থা কেন এমন করলেন? এই ফ্লাইট যাতে 2 জন পাইলট ছিলেন, তাদের নাম ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ক্লাইভ কান্দা। এরা দুজনেই এক্সপিরিয়েন্সড পাইলট ছিলেন। ক্লাইভ কান্দা 1100 ঘন্টা ফ্লাইট চালানোর এক্সপিরিয়েন্স ছিল তার। অন্যদিকে সুমিত সাভারওয়ালের ছিল 8200 ঘন্টা। ওই দিন মানে 12 জুন যখন প্লেনটা টেক অফ শুরু করে, তার কয়েক মিনিটের মধ্যেই এই প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। আর এই ক্র্যাশের প্রধান কারণ কি? কারণ হলো প্লেনটা যতটা হাইটে যাওয়ার কথা ছিল, সেই হাইটে পৌঁছয়নি। পাইলট এই সময় কন্ট্রোল রুমে কল করে 3 বার মে ডে সিগন্যাল দিয়েছিলেন। এখানে বলে রাখি, মে ডে হলো একটা আন্তর্জাতিক সংকেত, যার বাংলার অর্থ বাঁচাও অথবা জরুরি সাহায্য দরকার। এই সময়ে এই ধরনের সংকেত দিয়ে বোঝানো হয়। এটি ব্যবহার করা হয় যখন কোনো বিমান বা জাহাজ চরম বিপদের মুখে পড়ে, যেমন ধরুন ইঞ্জিন বিকল হয়ে পড়লে, আগুন লেগে গেলে বা ক্র্যাশের সম্ভাবনা হলে। মেডে এই শব্দটি এসেছে ফরাসি শব্দ MAIDER মেইডার থেকে, যার অর্থ আমাকে সাহায্য করুন। এটি ইংরেজি ভাষায় সহজে উচ্চারণযোগ্য রূপান্তর করা হয়েছে এবং মেডে নাম দেওয়া হয়েছে। পাইলট যখন মেডে বলে সংকেত পাঠায়, সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকেও সংকেত এসেছিল এবং প্লেনের পজিশন জানতে চেয়েছিল।
কিন্তু এর উত্তর আর আসেনি পাইলটের থেকে, কারণ ততক্ষণে প্লেন অলরেডি ক্র্যাশ হয়ে গিয়েছিল। তবে কি কারণে প্লেনটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারেনি তার কারণ এখনো জানা যায়নি। তবে প্লেন ক্র্যাশের পর এআইআইবি ইনভেস্টিগেশন টিম ওই দিন বিকাল 5টায় ব্ল্যাক বক্স রিকভারি করা সম্ভব হয়েছে। এখানে বলে রাখি, ব্ল্যাক বক্স হলো একটি বিশেষ যন্ত্র যা প্রতিটি কমার্শিয়াল বিমানে থাকে এবং বিমানের গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে। আসলে ব্ল্যাক বক্স বলতে বোঝানো হয় দুটি জিনিসকে। এক, ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর, যা পাইলট এবং ককপিটে থাকা অন্যান্য ক্রুদের কথোপকথন রেকর্ড করে, শেষ 2 ঘন্টা পর্যন্ত রেকর্ড রাখতে পারে এটি। দ্বিতীয়টি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার এফডিআর, যা বিমানের উচ্চতা, গতি, দিক, ইঞ্জিনের অবস্থা, অটো পাইলট তথ্য রেকর্ড করে, যা শেষ 25 ঘন্টা পর্যন্ত ফ্লাইটের তথ্য সংরক্ষণ করতে পারে। আর এই ব্ল্যাক বক্স এতটাই সিকিউর ভাবে তৈরি করা থাকে বা রাখা থাকে যে প্লেন ক্র্যাশ হলেও বক্সটি সুরক্ষিত থাকে এবং এতে ট্র্যাকার লাগানো থাকে যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া সম্ভব হয়। অনেক এক্সপার্টরা বলছেন যে প্লেনের যান্ত্রিক গোলযোগের কারণে এই ক্র্যাশ ঘটেছে। অনেকে মনে করেন ইঞ্জিন ফেল করার কারণে ক্র্যাশ হয়েছে, কিন্তু এখানে বলে রাখি, প্রতিটি বড় কমার্শিয়াল বিমানে 2টি করে ইঞ্জিন থাকে। একটি ইঞ্জিন বন্ধ হলেও অন্যটি দিয়ে প্লেন নিরাপদে অবতরণ বা উত্তোলন করতে পারে। আমার কথা হলো, তাহলে দুটো ইঞ্জিনই একসাথে বিকল হয়ে গেল কিভাবে? যদি দুটো ইঞ্জিন একসাথে খারাপ হলো, তাও আবার টেক অফের 30 সেকেন্ডের মধ্যে, এটা হঠাৎ করে হওয়ার ঘটনাই নয়। প্লেনটা যখন ক্র্যাশ হয় তখন অনেক জোরে আওয়াজ হয়ে বিস্ফোরণ ঘটেছিল। কারণ কি জানেন? কারণ প্লেনটা আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, যা প্রায় 7000 কিলোমিটার ডিস্টেন্স। আর এত লম্বা সফর, তাই প্লেনে অনেক ফুয়েল ছিল। এইবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন বুঝতে পারে পাইলট যে প্লেনটা ক্র্যাশ হবে, তার আগে থেকেই ফুয়েল বার করে দেওয়া হয়, ফাঁকা করে দেওয়া হয়, যাতে বিস্ফোরণ না হয়। কিন্তু এখানে টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই ক্র্যাশটি হয়, আর ওই সময় ফ্লাইটে 1,25,000 লিটার ফুয়েল ছিল। ফলে এত কম সময়ে পাইলট এত তাড়াতাড়ি এত কিছু করা সম্ভব হয়ে ওঠেনি তার। আর ক্র্যাশ হওয়ার সাথে সাথেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, সব শেষ হয়ে যায়। ফ্লাইটে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জন সাথে সাথেই মারা যান। এর মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডা, 7 জন পর্তুগিজ এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। 242 জনের মধ্যে একজন ছিলেন বিশ্বাস কুমার রমেশ, যিনি লন্ডন যাচ্ছিলেন, যার সিট নাম্বার ছিল 11A। তাকে দুর্ঘটনার জায়গা থেকে বেরিয়ে আসতে দেখা যায়। রমেশ জানায়, ক্র্যাশ হওয়ার মুহূর্তেই সে লাফিয়ে বেরিয়ে আসে। এইবার প্লেন ক্র্যাশের ভিডিও যখন আমাদের সামনে আসে, তখন সারা বিশ্ব জুড়ে যত ফ্লাইট অ্যানালিস্টরা রয়েছেন, তারা নিজেদের মতন করে মত প্রকাশ করতে শুরু করেছেন। জফরে থমাস নামে এক বিশেষজ্ঞ বলেছেন, ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বাইরে ছিল, কিন্তু টেক অফ করার পর ল্যান্ডিং গিয়ার মানে চাকাটা ভেতরে থাকার কথা, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। কিন্তু কেন হয়নি সেটা জানা উচিত। অন্য একজন অ্যানালিসিস টেরি তোজার বলেছেন, ফ্লাইট বেশি উচ্চতায় যাওয়ার জন্য ফ্লাইটের ডানায় যে ফ্লাফ থাকে সেটি সঠিকভাবে খোলা ছিল না। মানে ফ্লাইটকে উপরে নিয়ে যেতে হলে ফ্লাইটের ডানায় একটা টেকনোলজি আছে, যার জন্য ডানা বড় হয়ে চওড়া হয় আর হাইটে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু তিনি বললেন ওই সময় ফ্ল্যাপ ওপেন হয়নি, প্লেন নিচে নামতে থাকে, যার ফলে আর এরই ফল হিসেবে এই ক্র্যাশ হয়। এইবার বোয়িং কোম্পানি বলছে, মানে যাদের এই ফ্লাইটটা ছিল, তারা বলছে এই অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনে তারা সাহায্য করবে। সাথে আবার আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ক্র্যাশের সঠিক ইনভেস্টিগেশন হওয়া দরকার। এর এই ইনভেস্টিগেশনে আমরা আছি। আমার মতে এই সঠিক ইনভেস্টিগেশনে না বোয়িং না আমেরিকা কেউ সাহায্য করবে না, বরং এর সত্যতা লুকানোর চেষ্টা করবে। আর এটা বলার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ আমি মনে করি, এই যে আমেরিকা সরকার আগের মাসে বোয়িং কোম্পানিকে প্রায় 10,000 কোটি টাকার বিনিময়ে একটা কেস সেটেল করতে দিয়েছিল। 2018 সালের
29শে অক্টোবর জাকার্তা থেকে বোয়িং 737 ম্যাক্স টেক অফ করে, আর মাত্র 13 মিনিট পরেই জাভা সমুদ্রে প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। ফ্লাইটে থাকা 189 জন সাথেই মারা যান। আর এই কেস আমেরিকায় উঠতে প্রায় 1 বছর সময় লাগিয়েছিল। আর ঠিক তারপরেই আবারও পরের বছর সেই সেম মডেল ফ্লাইট যেটা ইথিওপিয়া থেকে টেক অফ করেছিল, সেটা প্রায় 5 মিনিটের মাথায় ক্র্যাশ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যে আমেরিকা সরকার অ্যাক্সিডেন্ট নিয়ে ইনভেস্টিগেশনে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন, সেই দেশই আবার বোয়িং এর কেসগুলোকে প্রায় 6 বছর ধরে টানতে থাকে। যখন কোর্ট থেকে বোয়িং এর ওপর ক্রিমিনাল প্রসিকিউশন করতে বলে, তখন সেই ইনভেস্টিগেশন প্যানেলটাই পাল্টে ফেলা হয়। এই দুটো অ্যাক্সিডেন্ট হওয়ার 6 বছর পর আমেরিকা সরকারের সাথে বোয়িং কোম্পানির একটা ডিল হয়, যেখানে বলা হয় কোনো প্রকারে যেন বোয়িং এর ওপর ক্রিমিনাল প্রসিকিউশন না হয়। আর এই ডিলের জন্য প্রায় 6,000 কোটি টাকা দিয়েছিল আমেরিকা। এমনকি 2021 সালে বোয়িং কোম্পানির ওপর ফ্রড কেস করা হয়েছিল, যেখানে বোয়িং নিজেই স্বীকার করে এবং প্রায় $2.5 মিলিয়ন ফাইন দিতে হয়েছিল তাকে। আচ্ছা, সুনিতা উইলিয়ামসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যিনি স্টার লাইনে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন এবং স্পেসশিপের যান্ত্রিক গোলযোগের কারণেই আটকে গিয়েছিলেন সেখানে। আর এই স্টার লাইনও ছিল বোয়িং কোম্পানির। আপনার কি মনে হয়, বোয়িং কোম্পানি কি আমাদের এই প্লেন দুর্ঘটনার ইনভেস্টিগেশনে কোনো রকম সাহায্য করবে, নাকি নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে? আর এই বোয়িং কোম্পানি যে কতখানি শক্তিশালী, তারা আপনার আমার কল্পনারও বাইরে। প্লেন হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম। হাজার হাজার ফ্লাইট প্রতিদিন নির্ভরযোগ্যভাবে যাত্রী পরিবহন করে, কিন্তু যখন দুর্ঘটনা ঘটে তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে প্রাণঘাতী। তাই সত্য জানতে হলে শুধু হেডলাইন নয়, ভিতরের প্রযুক্তি আর বিজ্ঞানটাকেও জানতে হবে। প্লেন ক্র্যাশ সত্যিই দুর্ভাগ্যজনক, কিন্তু প্রায়শই বোঝা যায় না এর ভিতরের আসল সত্যটা। ড্রিমলাইনার যা ছিল সবচেয়ে সুরক্ষিত, এবার ইতিহাসে ঢুকলো সবচেয়ে বড় দুর্ঘটনার ট্যাগলাইন নিয়ে। আমরা চাই এর থেকে শিক্ষা নেওয়া হোক। প্রতিটি জীবন অমূল্য, এবং হ্যাঁ, প্লেন আজও সবচেয়ে নিরাপদ ভ্রমণের মাধ্যম, কিন্তু প্রযুক্তি এবং মানুষের ভুল একসাথে হলে পরিণতি হতে পারে বিধ্বংসী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করার অনুরোধ রইল, আর নতুনদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।